যে বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসরা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়, মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। তো দেখেন বিএনপির মতো একটা দল যদি এই মব ডিজিটাল মবের কাছে হার মানে, সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল। হ্যাঁ, তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবসময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম, একটা বলিষ্ঠ সত্যের পক্ষে ছিলাম। কাজী এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য চালায় উপরে, এখানে লামেরিডিয়ানে আপনার 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে একটা দোকান খুলছে, আবার বাংলা এডিশন নামে। তো এই সমস্ত যারা করে ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে, আমরা আমাদের যৌক্তিক লেখনী কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমি সকল দলমতের মানুষকে এইরকম একটা ইতিবাচক চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে, মাই টিভি চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী কিংবা তৌহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে। প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে দেব। দ্বিতীয় কথা হচ্ছে যে আওয়ামী লীগের আমলেও আমার বিরুদ্ধে একটা শক্ত প্রপাগান্ডা চালিয়েছিল, বিশেষ করে লীগের যে সাইবার আপনার টিম রয়েছে তারা, কারণ আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা শক্ত প্রতিবাদের কণ্ঠস্বর ছিল। এবং যেখানে আওয়ামী লীগের ওই ফাঁসিবাদের আমলে তারা রাজনৈতিকভাবে কার্যত সকলকে কোণঠাসা করে ফেলেছে, কিংবা বিভিন্ন জনকে মামলা হামলা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে কার্যত কোণঠাসা করে অনেককে তাদের গ্রিপে নিয়ে রাখতে পেরেছিল, সেখানে দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ভিপি হওয়ার পর থেকে আমরা আওয়ামী লীগের জন্য একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালাম। সেখানে আমাদের বিরুদ্ধে নানান ধরনের প্রতিনিয়ত অভিযোগ ছিল। আমরা জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করি, আমরা হেফাজতের লোক, আমরা বিএনপির লোক, এই ধরনের নানান অভিযোগ। এবং শেষ পর্যন্ত ধর্ষণের সহযোগিতার মামলা দিল, তারপরে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালানো। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে 5ই অগস্টের পর আমি আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটা নতুন সরকার গঠিত হলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি একটা চরম বৈষম্যের শিকার হচ্ছে এবং বঞ্চনার শিকার হচ্ছি। যেই সমস্ত সহযোদ্ধা সহকর্মী বা আপনার যাদের জন্য বলা চলে যে এই হাসিনার ফেসিবাদ উত্তল সময় আন্দোলন সংগ্রাম করেছি, যারা আলেম ওলামাদের মুক্তি থেকে শুরু করে জামাতের নেতাদের পক্ষে কথা বলা, কিংবা তারা ভুক্তভোগীদের কথা বলা, বিএনপির পাশে বিভিন্ন ইস্যুতে দাঁড়ানো, কিংবা খালেদা জিয়ার সাথে অবিচার করেছে, জেলে নিয়ে তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, এই সমস্ত সব ইস্যুতে যখন আমরা কথা বলেছি সেই সময় দেখা যাচ্ছে সমস্ত অপোজিশনের লোকেরা বাহবা দিত, তারা আমাদেরকে প্রশংসা করত। কিন্তু এটা সত্য যে 5ই অগস্টের পরে রাজনৈতিক বিভাজন কিংবা মতাদর্শের কারণে এখন আমাদের এই রাজনৈতিক বন্ধু, আগে যারা আওয়ামী লীগের আমলে ছিল লাইক মাইন্ডেড, সবাই এক ছিল আওয়ামী লীগ হটানোর জন্য, ফ্যাসিবাদ হটানোর জন্য, এখন তাদের মধ্যে আসলে ডিভিশন হয়েছে, যার ফলে তারাও রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে কিন্তু অনেককে চরিত্র হননের জন্য কিংবা রাজনৈতিক ভাবে বলা চলে ডাউন করার জন্য কিন্তু নানান ধরনের প্রপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে ধরেন এখন যেহেতু আমি যখন বলি যে 300 আসনে প্রার্থী দেব, তখন স্বাভাবিকভাবেই অন্যান্য রাজনৈতিক দলগুলো চিন্তা করে যে ভিপি নূরদেব তো আন্দোলন সংগ্রামের কারণে একটা অবস্থান আছে, জনপ্রিয়তা আছে, কাজে সেটাকে ডাউন করতে হবে। সেটা সবসময় চিন্তা করে কোন ইস্যু দিয়ে ঘায়েল করা যায়। আবার যদি বলি বিএনপির সাথে জোট করবো, তাহলে যারা বিএনপি বিরোধী তারা আবার সেটাকে কাজে লাগিয়ে আপনার সেটার বিরুদ্ধে যে ভিপি নূর বিক্রি হয়ে গেছে, এই ইনুমেনন হয়ে গেছে, নানান ধরনের কথাবার্তা বলা। আবার যদি বলি যে জামাতের সাথে কিংবা এনসিপি নিয়ে জোট করবো, তখন আবার আরেক ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করে। তো সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি, এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা, তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলেই একজনকে তুলোধনা করতে, গালিগালাজ করতে ছাড়ে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি বলছি ধরেন আপনি একজন একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক, যুগান্তরের, আচ্ছা এখন হয়তো আপনার একটা কমেন্ট নেওয়ার জন্য আপনি আসছেন, আপনি যদি আমাকে কিছু প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই প্রমাণ এই বিষয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, দেখেন আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। অনেকে বলেছে সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন
এবং আমি ফেয়ার দিকে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি যে তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে, পুলিশের হেফাজতে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে। একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর, বিভ্রান্তিকর এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে এই যে 2-3 জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে, সেও সরকার বিরোধী, আমরাও সরকার বিরোধী। এই সুবাদে সে দেখা যায় একটা চ্যানেল খুঁজছে, আমাদেরকে বলছে ভাই একটু শেয়ার দিন, আমরা প্রচার করতাম, একটা ভিডিও বানাইতে প্রচার করতাম। এইভাবে আমরা কিন্তু পরস্পরকে আসলে সহযোগিতা করেছি, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক, সে আমাদের নিয়ে কথা বলছে, আমরাও তাদেরকে নিয়ে কথা বলেছি। কিন্তু আমি যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে আমাদের বিরোধী দল সমূহের যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দল সমূহ বিশেষ করে বিএনপি জামাত বা অপোজিশনের কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময়ের সকলের বলা চলে অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নানা ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারহানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আচ্ছা, বিএনপির চেয়ে এই সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারহানা, আমির খসরু মাহমুদের চেয়ে তো আর এই ইলিয়াস পিনাকি বিএনপির কাছের লোক না বা বিএনপির রাজনীতিকে ধারণ করে না। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন, এখন আবার তাদের পীর হয়েছেন। তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেন এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন আমরা তো যতদূর জানি, অনেক কিছু আমরা বলতে পারি না রাজনীতি করি বিদায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদে আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করবে না, হামলা করবে না, মামলা করবে না, তোমরা তো বিপ্লবী লোক, এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন জনের বিরুদ্ধে ভিডিও, প্রোপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এবং আমি যতদূর জেনেছি এই গণ অভ্যুত্থানের পরে, আপনি মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন যে অনেকগুলো মিডিয়া সমঝোতার মাধ্যমে দখল হয়েছে। বিভিন্ন মিডিয়া হাউসে আপনার সিনিয়র রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, চিফ নিউজ রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, এডিটর পত্রিকার চেঞ্জ করা হয়েছে। কারণ ওই বিশেষ করে কিছু ক্ষেত্রে অনেকে আওয়ামী লীগের দালাল ছিলেন, সেটা চেঞ্জ করা দরকার। আবার এখন যারা বসিয়েছে তারা বা বসছে তারা যে অনেকে পেশাদার সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক সেটাও না, অনেককে রাজনৈতিক বিবেচনা সে বসানো হয়েছে। তো এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম, কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই, কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই, তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে। সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকের সমন্বয়ে যে দলটি গঠন করেছে, এনসিপি দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। ধরেন কথার কথা ভাই, মাই টিভির এই তৌহিদ আফ্রিদি বা নাসিরউদ্দিন সাথে আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম, সুবিধার জন্য রাজনীতি করতাম, আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই
ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি 5 জন মানুষের তালিকা করা হয়, সেখানে বিভিন্ন নাম টপে থাকবে না? আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, তাহলে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হতো। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে, এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারির 17 তারিখ থেকে শুরু করে 4 অক্টোবর 8 মাস প্লাস আমরা চালিয়েছি। এবং এই 8 মাসের আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে, মামলা হয়েছে। এই রকমের হামলা মামলার মধ্যে দিয়ে কয়টা তরুণ এবং ছাত্ররা টিকে থাকতো। তারপরে 2019 সালে ডাকসু নির্বাচন, এই ডাকসুর ভিপি হওয়ার পরে কত শারীরিকভাবে মানসিকভাবে লাঞ্ছিত হওয়া, নিগৃহীত হওয়া, তারপরেও তো আমরা হাল ছাড়ি নেই। অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রীর সাথে সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম। আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নাই, সততা নাই, যারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে। এই গণ অভ্যুত্থানের পরে আমি যদি এই যে ইলিয়াস টিলিয়াস, এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোক পাঠিয়েছে যে আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন, আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেবে। এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে। আপনারা জানেন সম্ভবত আব্দুল্লাহ আরেফ নামে আপনার এই ডিআইজি একজন ছিল, এবং জিল্লুর ভাইকে, এরকম কিছু লোক। তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা সরলভাবে স্ট্যাটাস দিছি এই কারণে, আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না, আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না, আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি। এখন দেখেন এই যে আপনার এই আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে, কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা। আচ্ছা আপনি বলেন, এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে, বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা বাদী? তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি? না, আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক, প্রয়োজন তার বাবার নামে মায়ের নামে হোক, সেটা তো আমার আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় যেভাবে মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণ অভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হবে। কিরকম? অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে, সে একজন অ্যাক্টিভিস্ট, তাকে ছাত্র হত্যার মামলা দিয়েছে, কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী, কিংবা আমাদের আরো অনেককে যেভাবে দেওয়া হয়েছে, আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এবং সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে, যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। ওই রেফারেন্স টেনে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি, এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরব হলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে। তবে দুঃখজনক, আমি কালকে এই ঘটনার আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালি কমেন্ট শুনেছি, তবে মোটেও এতে বিচলিত হয়নি, মন খারাপ হয়নি। কারণ আমি জানি এই সমস্ত মানুষের রাজনৈতিক সেন্স অভাব আছে। কারণ রাজনৈতিক সেন্সের অভাব না থাকলে, রাজনৈতিক বোধ বুদ্ধির অভাব না থাকলে তো 16 বছর ভাই এই ফ্যাসিবাদের আমলে আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয় না। আমার পেজে প্রায় 19 লাখ ফলোয়ার, তো তার মধ্যে আমরা কত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, ডাক দিয়েছি, কোন সময় তো 19 লাখের মধ্যে 1 লাখ লোককে আমরা সাথে পাইনি। অথচ ফেসবুকে কিন্তু কমেন্টে তারা চালিয়ে যায়, ভাই এগিয়ে যান, ভাই চালিয়ে যান, ভাই আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই আগামীর প্রধানমন্ত্রী, আপনারাই দেশ চালান, এগুলো ফুয়েল দেওয়ার লোক আছে। কাজে সোশ্যাল মিডিয়ার এই গালিগালাজ কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার বিরুদ্ধে তৌহিদ আফ্রিদিদের কাছ থেকে টাকা নেওয়া না, এরকম আরো যদি অনেকে অনেক ধরনের কথা বলছে, অমুক তমুক, কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে, তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেব। কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অজ্ঞদের মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোন তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে ভুল না বুঝি, বিভ্রান্তি না ছড়ে, যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে, যেটা যে কান নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পিছিয়ে ছোটা। তো দেখবেন এই মানুষ এই একটা মানুষকে বাহাবা দেবে, আরে সে তো যে যা,
আবার দেখবেন একটা বিভ্রান্তিকর বিষয়ে আবার দেখবেন তার আপনার বিরুদ্ধে বলবে। যেমন গোলাম মাওলা রনি ভাই বক্তব্য সবাই পছন্দ করতো না, টক শোতে কথাবার্তা বলে। দেখেন এখন ইলিয়াস হোসেন একটা কাটকুট ভিডিও টিডিও বানাইছে, এখন রনি ভাই খারাপ হয়ে গেছে। কিংবা আবার এই যে ধরেন এই রুমিন ফারহান, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে, আমি বিএনপি করি না, বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে, কিন্তু রুমিন ফারহানের বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারহানের মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন, এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে। আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন ভিপিনুর মার্কে, সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে। সো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে, এখন দেশকে গণঅভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধান্দাবাজির একটা সার্কেল আছে, এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বানাবো, যারে তারে লাঞ্ছিত করা, যার তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না। যেমন যে ফজলুর রহমান ভাই বিএনপি যে আপনার চেয়ারপারসন উপদেষ্টা ছিল, তিনি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তারা বৈফল নেতা না। তিনি যদি গণ অভ্যুত্থানের বিষয়ে একটা মানুষ, যেমন আমি কথা বলছি যদি সরি আমি একটু লং করে ফেললাম আপনার একটা প্রশ্নের বিপরীত আসলে, কারণ আমি অনেকগুলো মিডিয়ায় দেখেছি কথা বলে, এখানে আরো একটু বেশি কথা বলে ফেললাম যে আপনার এখানে ফজলুর রহমান যদি নেগেটিভ কোনো সমালোচনা করে থাকে সেটা নিয়ে আমরা প্রতিবাদ জানাইতে পারি, মার্জিত ভাষায় তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, কিন্তু একজন মুক্তিযোদ্ধা, সে একজন সংগঠক এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন লড়াকু যোদ্ধা। কারণ বিএনপির এই সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের কারণে তিনি আমার কাছে একদিন কোর্টে গিয়েছি, কান্নার সুরে বলেছেন যে এই আপনার প্রায় 8-10 বছর এলাকায় যেতে পারে না, একটা মানুষ এলাকায় যেতে পারে না। এবং ওই হাসিনার আমলেও রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বলেছে যে, কারণ উনি তো একটু ডার্ক সাইডের ছাত্র নেতা ছিলেন, সেখান থেকে জাতীয় নেতা ছিলেন, সে মানুষের বাসার নিচে যাইয়া যদি তার নাতির বয়সী ছেলের বয়সী 2-4টা লোকজন তার ছেলেরা যে গালাগালি করে, এটিকে একটা দেশের শোভন কালচার, এটাকে আমরা সমর্থন করতে পারি? আফসোস হচ্ছে বিএনপির মতো একটা বড় দলও বলে যে মবের কাছে হার মানছে, কারণ এই ইয়া ভাইকে শোকজ দিয়েছে ফজলুল ভাইকে। অথচ এই যে বিএনপির নেতাদের যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতেছে, সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারছে। এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা, যে বিএনপির মহাসচিব আমির খসরু মাহমুদ সাহেব, সালাউদ্দিন সাহেব, রুমিন ফারহানা, সিনিয়র সব নেতাদেরকে ওই পিনাকি ইলিয়াসটা ভারতের দালাল বানায়, এইটা বানায় ওইটা বানায়, ফজলু ভাইদেরকে ফজু পাগলা বানায়, মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না। তো দেখেন বিএনপির মতো একটা দল যদি এই মব, ডিজিটাল মবের কাছে হার মানে, সেখানে আমাদের তো উঠে দাঁড়ানো আরো মুশকিল। হ্যাঁ, তবে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সবসময় একটা ন্যায়ের পক্ষে ছিলাম, একটা বলিষ্ঠ সত্যের পক্ষে ছিলাম। কাজে এই সাইবার দুর্বৃত্ত এবং ওই দেশের বাইরে থেকে যারা ডলার ইনকাম করার জন্য ধান্দাবাজিকে একটা সিন্ডিকেটে পরিণত করে ধান্দা হাসিলের জন্য চালায় উপরে, এখানে লামেরিডিয়ানে আপনার 2 কোটি 2.5 কোটি টাকা খরচ করে একটা দোকান খুলছে, আবার বাংলা এডিশন নামে। এই সমস্ত যারা করে ভণ্ডদের মুখোশ উন্মোচন করে এই সমাজ পরিবর্তনে আমাদের এখন একটা নতুন সংগ্রাম করতে হবে। পাশাপাশি রাজনৈতিকভাবে যে অসহিষ্ণু কমিউনিটি বা অসহিষ্ণু যে সার্কেলটা আছে, আমরা আমাদের যৌক্তিক লেখনী কথাবার্তা বলার মাধ্যমে তাদেরকে লাইনে নিয়ে আসার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আমি সকল দলমতের মানুষকে এইরকম একটা ইতিবাচক চিন্তায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। কারণ আজকে এইভাবে যদি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দের একজনকে আরেকজনকে আমরা যদি সম্মান না দিই, যে কিছুদিন আগে আমি আমার একটা বক্তব্য বলেছি, আপনি শুনেছেন, চরমনায় পীর সাহেবকে নিয়ে বাজে ভাষায় স্লোগান দিয়েছে, আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনায়, এটাকে কেউ কি সমর্থন করতে পারে? আবার তারেক রহমানের মতো মানুষকে নিয়ে কিন্তু এই ধরনের স্লোগান দিয়েছে যে টিনের চালে কাউয়া তারেক রহমান, আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করলাম না। তাহলে এইগুলো যারা করছে তাদের উদ্দেশ্য কি? রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধ, ডিভিশন, এবং এইগুলোকে কেন্দ্র করে যখন এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ মুখোমুখি হবে, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসন করবে। সুতরাং এই জন্য বলছি যে এই সমস্ত তথাকথিত সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ধান্দাবাজদের ফাঁদে পড়ে এদের ন্যারেটিভে আমরা যেন আসলে দেশে একটা অসহিষ্ণু কালচার তৈরি না করি, সমাজকে রাজনীতিকে কলুষিত না করি, এটাই হচ্ছে আহ্বান। এবং আমি এটুকু বলবো, যে কোনো অভিযোগ, আমি গত আওয়ামী লীগের আমলে আমরা তো ভাই 10-15 দিনের মিডিয়া কাভারেজে একটা আন্দোলনে হঠাৎ করে নেতা হয়নি, একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কখনো কম্প্রোমাইজ করিনি। সুতরাং আমাদেরকে নিয়ে সমালোচনা করার আগে যারা সমালোচনা করবে তাদের নিজের চেহারাটা আয়নায় দেখা উচিত, যে আমি যাকে নিয়ে যাদেরকে নিয়ে সমালোচনা করছি তারা কি করছে, তাদের কি কন্ট্রিবিউশন আর আমার কি কন্ট্রিবিউশন। অবশ্যই রাজনৈতিক নেতা হিসেবে
একটা উদীয়মান নেতা হিসেবে আমরা সবসময় ওয়েলকাম করি, আমাদের যে কোনো পজিটিভ ক্রিটিসিজম সবাই করতে পারে, কিন্তু এই ধরনের একেবারে গোয়ার মানে একঘেয়েমি এবং উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক সমালোচনা এবং কমেন্টের এই সোশ্যাল মিডিয়ার এই কলুষিত বক্তব্যের মাধ্যমে যারা এই কাজগুলো করে তাদেরকে আমি এখান থেকে সরে আসার অনুরোধ জানাই। দুইটা পয়েন্ট আপনি